নমস্কার। গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানাই। আপনাদের কাছে আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প মৃত্যুদণ্ড। অনেকের কাছে মনে হবে লোকটির অপরাধ অতি সামান্য, কিন্তু রাগে আমার গা জ্বলে গিয়েছিল। ট্রেনে যাচ্ছিলাম হাজারিবাগ, রাত্রিরের ট্রেন, তেমন কিছু ভিড় নেই। কামরাটি মোটামুটি পরিচ্ছন্ন, আলোর জোর আছে, বই পড়া যাবে, সুতরাং যাত্রাটা বেশ আরামদায়কই হওয়ার কথা। ট্রেন ছাড়ার আগে একটা ব্যাপার নিয়ে গোলমাল চলছিল খানিকক্ষণ। ওপরের মালপত্র রাখবার জায়গায় একজন যাত্রী এক গাদা কাপড়ের গাঁঠরি রেখে সব জায়গাটা ভরে ফেলেছে। অন্য যাত্রীরা মালপত্র রাখার একটুও জায়গা পাচ্ছে না। একজন লোক এত বেশি মালপত্র এনে এতখানি জায়গা দখল করবে কেন? এই নিয়ে কয়েকজন রাগারাগি করতে লাগলো। সেই যাত্রীটি ধুতি ও সাদা শার্ট পরা, মুখে খোঁচা খোঁচা দাড়ি। সে একগুঁয়ের মতন একটা মালও নামালো না। বারবার হিন্দিতে বলতে লাগলো, আমি আগে এসেছি, মালপত্র রাখার জায়গায় কি রিজার্ভেশন থাকে? কেউ কেউ পাল্টা যুক্তি দিয়ে বললে, বেশি মালপত্র থাকলে লাগেজ ভ্যানে বুক করার নিয়ম। কিন্তু লোকটি এসব কথায় কানই দিল না। লোকটিকে দেখলে মনে হয় ছোটোখাটো কাপড় ব্যবসায়ী। গাঁঠরিগুলোতে সে ধুতি শাড়ি নিয়ে চলেছে। আমি একা, সঙ্গে ছোট একটা ব্যাগ, সেটা সিটের নিচেই রাখা যায়, আমার কোনো অসুবিধা হয়নি। সুতরাং আমি ওই ঝগড়ার মধ্যে মাথা না গলিয়ে চুপচাপ শুনে চললাম। ট্রেন চলতে শুরু করতেই অবশ্য আস্তে আস্তে সব থেমে গেল। অন্যদের সুটকেস বেডিং কোনো রকমে অন্য জায়গায় ঠেসে ঠুসে দেওয়া হলো। দু একজন একটুক্ষণ রাগে গড়গড় করে কয়েকটা বাঁকা বাঁকা কথা বলল, কিন্তু সেসব ওই গাঁঠরিওয়ালার গায়ে বিঁধছে বলে মনে হলো না। বেশ ঝলমলে রঙের ছাপা শাড়ি পরা এক মহিলা জানালার ধারে বসে আগাগোড়া তাকিয়েছিল বাইরের দিকে। ঝগড়ার সময় একবারও মুখ ফেরায়নি। তার উল্টো দিকের জানালার পাশেই রয়েছে কাপড়ের ব্যবসায়ীটি। কিছুক্ষণ বাদে ঝুঁকে পড়ে সে মহিলাটির সঙ্গে কিছু একটা কথা বলতেই বোঝা গেল ওরা স্বামী স্ত্রী। আগে ভাগে স্টেশনে এসে ওরা শুধু ওপরের তাক মালপত্র বোঝাই করেনি, ভালো ভালো দুটো বসবার জায়গাও দখল করেছে। যখনকার কথা বলছি তখন সেকেন্ড ক্লাসকে বলা হতো থার্ড ক্লাস। সেই থার্ড ক্লাসের বেশ কিছু কামরায় সিট রিজার্ভেশনের কোনো বালাই ছিল না। যার যেমন খুশি বসে পড়ত। কেউ কেউ বিছানা পেতে ফেলে অনেকটা জায়গা নিয়ে নিত। মহিলাটির মাথায় ঘোমটা দেওয়া, সর্বাঙ্গে ঢাকাঢুকি দেওয়া থাকলেও বোঝা যায় শরীরের গড়নটা বেশ ভালো। আমি বসেছি তার ঠিক পাশেই। মহিলাটির মুখ দেখার জন্য যে কোনো পুরুষেরই কৌতূহল হবে। দেখাও গেল। ঘিয়ের মতন রং, টানা টানা চোখ, নাকটিও চোখা, সুন্দরই বলা যায়। খোঁচা খোঁচা দাড়িওয়ালা কাপড়ের ব্যবসায়ীটির স্ত্রী একেবারেই মানায় না। তবে মহিলাটির নাকে একটা বড় নোলক, চুল তেল জবজবে, মুখ থেকে গ্রাম্যতার ছাপ একটুও মোছেনি। হয়তো বিহারের কোনো প্রত্যন্ত গ্রামের মেয়ে, কিংবা উত্তরপ্রদেশের। এইসব গ্রামের কোনো মেয়ে যদি হঠাৎ খুব সুন্দরী হয়ে যায়, তাহলে শহরের কেউ না কেউ টাকার জোর দেখিয়ে তাকে বিয়ে করে নিয়ে যাবেই। কোনো ভালো জিনিসই গ্রামের জন্য নয়। গ্রামের ভালো ভালো তরিতরকারি, মাছ মুরগি যেমন শহরে চালান হয়ে যায়, তেমনই সুন্দরী মেয়েরাও চালান হয়ে যাবে। এতে আর আশ্চর্য হওয়ার কি আছে? কাপড়ের ব্যবসায়ীটি অত কাপড় সঙ্গে নিয়ে চলেছে, কিন্তু নিজের পোশাক বেশ মলিন। বউটির শাড়িটি খুব দামি না হলেও তার রঙের উজ্জ্বলতা চোখ টানে। তার গায়ের রঙের সঙ্গে বেশ মানিয়েছে। কিছুক্ষণ বাদে স্বামীর নির্দেশে বউটি তার পাশ থেকে একটা পুটুলি বার করে সেটা খুলল। আমি যদিও একটা বই খুলে পড়ছি, কিন্তু মাঝে মাঝে পাশের দিকে চোখ চলে যাচ্ছে। বইটি বেশ কঠিন, জেমস জয়েসের ইউলিসিস। আগে যতবার পড়তে শুরু করেছি শেষ করতে পারিনি, তাই সেবারে ঠিক করেছিলাম সঙ্গে আর কোনো বই রাখবো না। যাওয়া আসার ট্রেন যাত্রায় বইটি শেষ করতেই হবে। কোনো একটা বই ভালো জেনেও অর্ধসমাপ্ত রাখা তো কাপুরুষতা। তখন আমার বয়স 27।
পাশে একজন সুন্দরী রমণী বসে থাকলে নীরস ছাপার অক্ষরের দিকে বেশিক্ষণ মনোসংযোগ রক্ষা করা সম্ভব নয়। পুটুলির মধ্যে একটা বড় সাইজের টিফিন কৌটো, তাতে রয়েছে দিস্তেখানেক পরোটা, কালো কালো রঙের কি একটা তরকারি, অনেকখানি আচার আর গোটা কয়েক লাড্ডু। মাত্র 7:30 বাজে, এর মধ্যেই খাওয়া শুরু করেছে। আমার ও কামরার অনেকের কাছ থেকে রেলের ক্যাটারার খাবারের অর্ডার নিয়ে গেছে। আমাদের খাবার দেবে আসানসোলে 9:15। তার আগে রাত্রিরের খাওয়া আমার অভ্যেস নেই। ওরা স্বামী স্ত্রী দিব্যি তৃপ্তি করে খাচ্ছে। মাঝে মাঝে ফিসফিস করে অতি দুর্বোধ্য হিন্দিতে কী সব বলছে, তা আমার বোধগম্য হচ্ছে না। বউটি 2-1 বার তাকালো আমার দিকে। আমার মনে হলো ওরা বোধহয় ওদের খাবার থেকে আমাকে কিছুটা দিতে চায়। সহযাত্রীদের প্রতি অনেকেই এরকম ভদ্রতা করে। আমি জোর করে বইয়ে চোখ সেঁটে রইলাম। অন্যের খাবারের দিকে তাকানো মোটেই ভদ্রতা সম্মত নয়। ওরা আমাকে কিছু দিতে চাইলেই আমি সবিনয়ে প্রত্যাখ্যান করব। অন্যের খাবারে ভাগ বসাতে যাব কেন? তাছাড়া ঠান্ডা পরোটা কিংবা লাড্ডু আমার একেবারেই পছন্দ নয়। কিন্তু ওই খাবারের দিকে তাকেই আমার জিভে জল এসে গেছে। গ্রামের লোকদের আমের ঝালঝাল আচার অতি চমৎকার, যে আচার দেখলে আমি কিছুতেই লোভ সামলাতে পারি না। ওরা যদি খুব পিড়াপিড়ি করে তাহলে খানিকটা খাবারের সঙ্গে এক টুকরো পরোটা আমি চেখে দেখতে পারি, কিংবা শুধু খাবার। শেষ পর্যন্ত ওরা অনুরোধ করলই না। সব খাবার চেটেপুটে খেয়ে শেষ করলেন দুজনে। বউটি বার্তন ধোয়ার জন্য চলে গেল বাথরুমের দিকে। এতে আমার মনে একটা ক্ষোভ জন্মানো স্বাভাবিক। আমাকে পরোটা লাড্ডু প্রত্যাখ্যানের সুযোগও দিল না, কিংবা ওদের আচার চেখে দেখে কত প্রশংসা করতাম তা থেকে ওরা বঞ্চিত হলো। অন্য কোনো লোকের সঙ্গে ভাব জমাবার ওদের কোনো ইচ্ছেই নেই। তার জন্য ওদের দোষ দেওয়া যায় না। প্রথমেই কামরার কিছু লোকের সঙ্গে ঝগড়া করে এখন ওরা কোণঠাসার মতো আচরণ করতেই পারে, কিংবা হয়তো ওদের নতুন বিয়ে হয়েছে, নিজেদের নিয়ে মত্ত থাকতে চায়। বউটির সঙ্গে স্বামীটির বয়সের অনেক তফাৎ। স্বামীটির বয়স অন্তত ডাবল। পৌরস্য তর্জনী ভার্যা। কাপড়ের ব্যবসায়ীটি নির্ঘাত টাকার জোরেই তরুণীটিকে বিয়ে করেছে। গ্রামে তো এরকম হয়ই। কিছুক্ষণ বাদে আমাদের কামরায় উঠল একজন ভিখিরি গায়ক। রাত্রিরের দিকে সাধারণত ভিখিরির উৎপাত কম থাকে। অনেকে ট্রেনে ওঠার পর থেকেই ঘুমের উদ্যোগ করে। এ সময় ভিখিরিরা পাত্তা পায় না। কিন্তু এই ভিখিরিটির বয়স 20-21, খালি গা, মালকোচা মেরে ধুতি পরা, হাতে একটা বাঁশি, ঠিক যেন রাখাল বেশি কেষ্ট ঠাকুর। উঠেই ছেলেটি একটা গান ধরল, পরিষ্কার চাঁচা ছলা গান। গলায় তেজ আর সুর দুটোই আছে। ছেলেটি যেন জানে ওর গান শুনলে কেউ আপত্তি জানাতে পারবে না। তখন আর ছেলেটি ভিখিরি রইল না। সে একজন গায়ক। রেডিও বা রেকর্ড কোম্পানি তাকে চেনে না। পাড়ার জলসায় সে ডাক পাবে না। সেই জন্য সে ট্রেন যাত্রীদের গান শোনাচ্ছে। গান গাওয়াটাই তার জীবিকা। গানের পরে সে যখন লোকের কাছে পয়সা চাইবে, সেটা ভিক্ষে নয়, সেটা তার পারিশ্রমিক। পরপর 3টে গান শোনালো ছেলেটি। সত্যি সে ভালো গায়। চলন্ত ট্রেনে খুব চেঁচিয়ে গাইতে হয় বলে অনেকেরই গলা ভেঙে যায়। এর এখনও ভাঙেনি, অল্প বয়স। 3খানা গান গেয়ে সে যখন থামলো, তখন কেউ কেউ তাকে আরও 2-1টা গানের ফরমায়েশ করলো। ছেলেটির কোনো আপত্তি নেই, যে বলে সে গেয়ে দেয়। কাপড় ব্যবসায়ীটিও একটা বিশেষ হিন্দি গান গাইবার জন্য অনুরোধ করে বসল। কাপড়ের ব্যবসায়ীটি যে গান বাজনার সমজদার তা তো তার চেহারা দেখে বোঝা যায়নি। দিব্যি তাল দিতে লাগলো মাথা নেড়ে। একটা গান শেষ হওয়ার পর অনুরোধ জানালো আর একটার জন্য। সেটা শুনতে শুনতে যেন আবেশে বুঝে গেল তার চোখ। এতগুলি গান গাইবার পর ছেলেটি হাত পাতল অন্যদের সামনে। অনেকেই কিছু কিছু দিল। আমি তখন কাঠ বেকার। আমার সাধ্যের অতিরিক্ত 2টি টাকা দিলাম তাকে। ছেলেটি সত্যি ভালো গেয়েছে। কাপড়ের ব্যবসায়ীটি যে চোখ বুঝেছে, চোখ আর খোলেই না। ছেলেটি তার সামনে হাতের পয়সা ঝনঝন করলো। 2-3 বার দাদা দাদা বলে ডাকলো। তাতে কোনো সাড়া নেই।
লোকটি এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে? এটা অসম্ভব। মটকা মেরে আছে, একটাও পয়সা দেবে না। ছেলেটি কিছু না পেয়েই চলে গেল। আমি স্তম্ভিত। গান শুনে অনেকে পয়সা দেয় না তা ঠিক, কেউ কেউ ভিখিরি বা কোনো কারুকেই পয়সা দেয় না, সেটাও তাদের ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। কিন্তু এই লোকটা গান শোনার জন্য অনুরোধ জানালো কেন? তাও কিছু দক্ষিণা দেবে না গায়ককে? লোকটা মহা ফেরেববাজ তো। এরকম লোক আমি দেখিনি। কেমন যেন গা ঘিনঘিন করতে লাগলো আমার। মানুষ এমন হীন হয় কেন? কাপড়ের ব্যবসা আছে, ওই ছেলেটিকে কি অন্তত একটা আধুলিও দিতে পারতো না? আমার খুব রাগ হচ্ছে বটে, কিন্তু তার নিষ্ফলা রাগ। কেউ যদি ভিখিরিকে ভিক্ষে না দেয় কিংবা কারুর গান শুনেও পয়সা দিতে না চায়, তার জন্য কোনো অভিযোগ জানানো যায় না। জোর করে ওকে দিয়ে পয়সা দেওয়ানোও যায় না। ঘুম মেরে বইতে চোখ ফেরালাম। কেটে গেল বেশ কিছুক্ষণ। অনেকেই ঘুমে মন দিয়েছে। নিস্তব্ধ হয়ে এসেছে কামরা। আমার চোখে ঘুম নেই। হঠাৎ আমার কাঁধে কেউ রূঢ়ভাবে একটা ধাক্কা দিল। সেই কাপড় ব্যবসায়ী। সে বেশ অভদ্রভাবে বলল, আব যারা হাট যাইয়ে। লোকটি স্ত্রী ঘুমের ঘোরে আমার কাঁধে দু একবার মাথা ছুঁয়েছে। আমি একটু একটু সরে সরে বসলেও এ পাশে আর জায়গা নেই। ওকে ঘুম থেকে জাগিয়েও দেয়া যায় না। ঘোমটা পড়া একটা মাথা দু একবার আমার কাঁধে লাগালেও মহাভারত এমন কিছু অশুদ্ধ হয়ে যায় না। আমি কটমট করে লোকটার দিকে তাকালাম। লোকটি এর পরেও বলল, আপ ইধার উঠকে আইয়ে। ইচ্ছে হলো ঠাস করে ওর গালে একটা চর কষিয়ে দিই, কিন্তু কিছু একটা গোলমাল করলে আমারও বিপদ হবে। যদি লোকটা দুম করে বলে বসে যে আমি ওর যুবতী বউয়ের গায়ে ইচ্ছে করে হাত দিয়েছি। আমার প্রতিবাদ কেউ বিশ্বাস করবে না। মেয়েদের দিকেই সকলেরও সহানুভূতি থাকে। আমার বয়সটাও দায়ী হবে। লোকটি আবার ওই কথা বলতেই আমি উঠে দাঁড়ালাম। অন্য কেউ যেন কিছু শুনতে না পায়। জায়গা বদলা বদলি করলাম লোকটার সঙ্গে। অপমানে আমার গা শিরশির করছে। কোনো দোষ করিনি, তবু লোকটা আমার সম্বন্ধে বিশ্রী সন্দেহ করেছে। লোকটা এখনও তাকিয়ে আছে আমার দিকে। ও শুধু একটা স্বার্থপর কৃপণ চশমখড়ি নয়, অতিশয় সন্দেহপ্রবণ, অভদ্র, অনেক কিছু। আমি বললাম, হারামজাদা, যদি আমার একটা রিভলভার থাকতো তোকে গুলি করে মেরে ফেলতাম। তোর মতো নরকের কীটের বেঁচে থাকার দরকার কি? মনে 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 ছাড়া আর কি। কোনোদিনই আমার কাছে রিভলভার থাকবে না। দৈবাত কখনো হাতে নিলেও গুলি করতে পারবো না। যারা অনায়াসে মানুষ মারতে পারে তাদের মনের গঠনটাই অন্যরকম হয়। আমি শুধু মনে মনে এরকম গজরাতে গজরাতে বহু লোককে শাস্তি দিই। কিছুতেই জেমস জয়েসে আর মন বসল না। একসময় ঘুম এসে গেল। বই খসে পড়ে গেল হাত থেকে। শেষ রাতের দিকে ঘুম ভাঙল আবার। ট্রেন থেমে আছে কোনো একটা বড় স্টেশনে, বোধহয় ধানবাদ। সেই কাপড়ের ব্যবসায়ী ও তার স্ত্রী নেমে যাচ্ছে এখানে। কুলি এসে নামাচ্ছে কাপড়ের গাঁঠরিগুলো। আমি ভাবলাম, যাক, আপদ বিদায় হলো। ঘোমটা দেওয়া বউটি যাওয়ার আগে এক ঝলক তাকালো আমার দিকে। সেই দৃষ্টিতে কিছু একটা ছিল। হয়তো সে তার স্বামীর দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাইছে, কিন্তু মুখে কিছু বলল না। কি করে এসব কথা বলতে হয় তা জানে না। ওই দৃষ্টিটার জন্যই মেয়েটির মুখ আমার মনে গেঁথে গেল। দিন তিনেক বাদে ফিরলাম হাজারিবাগ থেকে, ওই একই ট্রেনে। ট্রেন ধানবাদ স্টেশনে অনেকক্ষণ দাঁড়ায়। প্ল্যাটফর্মে এক জায়গায় ছোটোখাটো একটা ভিড়। সেখানে কেউ চিৎকার করছে, অন্যরাও গলা মিলিয়েছে তার সঙ্গে। প্রথমেই মনে হয় কারুর কোনো জিনিস চুরি গেছে। এরকম তো প্রায়ই হয়। নেমে উঁকি মেরে দেখি কান্নাকাটি করছে একজন মহিলা, সাদা শাড়ি পরা, মাথায় ঘোমটা নেই, সব চুল খোলা। ভিড়ের একজনের দিকে তাকাতেই সে বলল, ও বেচারার স্বামী কাল হঠাৎ মরে গেছে, হার্ট ফেল। বেচারার আর কেউ নেই এখানে। আমার বুকের মধ্যে যেন একটা গুলি লাগলো। এখন মুখখানা অন্যরকম দেখালেও এ যে সেই কাপড়ের ব্যবসায়ী স্ত্রী তাতে কোনো সন্দেহ নেই। বউটি একবার চোখ তুলে আমাকে দেখেই যেন থেমে গেল কয়েক মুহূর্তের জন্য।
ধরা পড়া চোরের মতন ভয়ে কেঁপে উঠলাম আমি। আমাকে চিনতে পেরেছে? ও কি বুঝতে পেরেছে যে আমি ওর স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছিলাম? ওর স্বামীটি ছিল নিতান্তই চুনোপুটি। ওর অপরাধ এমন কিছু গুরুতর নয়। আমি কি সত্যি সত্যি ওকে মারতে চেয়েছিলাম? আরও কত বড় বড় রাঘব বোয়াল কত রকম জঘন্য অন্যায় করে দাপটে ঘুরে বেড়াচ্ছে। কত সময় আমি মনে মনে তাদের কঠোর শাস্তি দিই, কিন্তু তাদের তো কিছু হয় না। দ্রুত পালিয়ে গেলাম সেখান থেকে, যেন আমারই একটা কঠিন শাস্তি প্রাপ্য। বন্ধুরা, আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প মৃত্যুদণ্ড। গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।